আমার একজন 2 বছর আগে দেখা পুরনো রুগী, অবশ্য যুবক, সে আসলে নতুন করে। আমি প্রথম বললাম যে এতদিন কোথায় ছিলেন, সেই জীবনানন্দের ভাষায়, এতদিন কোথায় ছিলেন? তো রুগী বলল, স্যার এতদিন আমি ডাব ওষুধ খাচ্ছিলাম। তো আমি একটু খটকা লাগলো শুনে যে ডাব ওষুধ কিভাবে হয়? তো বলল, স্যার এই নওগাঁর নিয়ামতপুরের একটা প্রত্যন্ত গ্রামে, সে অবশ্য গ্রামের নামটাও বলে দিয়েছিল, কিন্তু আমি এই মুহূর্তে স্মরণ করতে পারছি না গ্রামের নামটা। তো সেই গ্রামে একজন কবিরাজ আছে, সে প্রত্যেকটা রুগীকে, যত কিডনির পাথরের রুগী তার কাছে যায়, এবং সে বলছে, স্যার অত গ্রামের মধ্যে আমি দেখলাম 20-25টা রুগী আছে, এবং তার কাছে গেলে ওখানে ডাবের ব্যবস্থা আছে। প্রায় 5 থেকে 6টা ডাব রুগীকে খাওয়ানো হয়, এবং ডাবটা কেটে ডাবের ভেতরে এক ধরনের ওষুধ দিয়ে দেওয়া হয়। আর একটা বিভ্রান্তি প্রচার আছে, যারা পেট কেটে অপারেশন করতো একসময়, এখনও তারা হাল ছাড়ে নাই। ফলে মানুষের মধ্যে, এই যে বলছিলাম না যে খালি নিয়ামতপুরেই যে এই রকম বিভ্রান্তি বা শোষণ হচ্ছে, এমন না। শহরাঞ্চলেও অনেকে যারা পেট কাটে তারা প্রচার করে দেবে যে কেটে কুটে একদম সাফ সুতরো করে ধুয়ে মুছে সব নিয়ে আসবো। কখনো এই কথাগুলি বিশ্বাস করবেন না। কিডনির পাথরের চিকিৎসা নিয়ে একটি গল্প বলি, কি শুনতে ভালো লাগবে আপনাদের? আমার মনে হয় ভালো লাগবে, কারণ এটা আপনাদেরই জীবনের গল্প। ছোট ছোট জীবনের টুকরো টুকরো অংশগুলিকে নিয়ে আমরা এই সব গল্প সাজাতে পারি। চিকিৎসা বিষয়ক। আমার একজন 2 বছর আগে দেখা পুরনো রুগী, অবশ্য যুবক, সে আসলে নতুন করে। আমি প্রথম বললাম যে এতদিন কোথায় ছিলেন, সেই জীবনানন্দের ভাষায়, এতদিন কোথায় ছিলেন? তো রুগী বলল, স্যার এতদিন আমি ডাব ওষুধ খাচ্ছিলাম। তো আমি একটু খটকা লাগলো শুনে যে ডাব ওষুধ কিভাবে হয়? তো বলল, স্যার এই নওগাঁর নিয়ামতপুরের একটা প্রত্যন্ত গ্রামে, সে অবশ্য গ্রামের নামটাও বলে দিয়েছিল, কিন্তু আমি এই মুহূর্তে স্মরণ করতে পারছি না গ্রামের নামটা। তো সেই গ্রামে একজন কবিরাজ আছে, সে প্রত্যেকটা রুগীকে, যত কিডনির পাথরের রুগী তার কাছে যায়, এবং সে বলছে, স্যার অত গ্রামের মধ্যে আমি দেখলাম 20-25টা রুগী আছে, এবং তার কাছে গেলে ওখানে ডাবের ব্যবস্থা আছে। প্রায় 5 থেকে 6টা ডাব রুগীকে খাওয়ানো হয়, এবং ডাবটা কেটে ডাবের ভেতরে এক ধরনের ওষুধ দিয়ে দেওয়া হয়। তারপরে সেই 5 থেকে 6টা ডাবের জল একসাথে একযোগে এক সিটিংয়ে বসে খাইয়ে দেওয়া হয় রুগীকে। তারপরে রুগীকে একটি বালতি, এবং বালতির মধ্যে পলিথিন বিছানো থাকে, সে এক বালতি এবং পলিথিন দিয়ে দেওয়া হয়। সেই পলিথিনের মধ্যে প্রস্রাব করতে হয়। রুগী সারাদিন সেখানে থাকে এবং বালতির মধ্যে প্রস্রাব করে। এই প্রস্রাব করার পরে সেই পলিথিনের মধ্যে আবিষ্কার করে যে পাথর বেরিয়ে গেছে, মানে দেহের কিডনির ভেতর থেকে পাথর এসে পলিথিনের মধ্যে জমা হয়। সেই হলো তাদের চিকিৎসা, এবং পরপর 3 বার যেতে হয়। 3 বারের ফিজ হচ্ছে 3000 টাকা করে। কিন্তু আমার রুগী একটু বুদ্ধিমান বেশি, সে বলতে, স্যার আমি ওখানকার ডাব কিনি নাই, আমি এই রাজশাহী শহর থেকে ডাব একটু কম পড়ে বা আমার গ্রামের বাড়ি থেকে ডাব নিয়ে গিয়েছিলাম। কেমন? তাহলে ওই কবিরাজ বা ডাক্তারকে একটু ঠকানোই হয়েছে। আবার সে কাজ করেছে কি, সে 3000 টাকার বদলে এই হাতে পায়ে ধরে সে ম্যানেজ করে বলে, স্যার আমি 1-1.5 টাকা করে দিয়েই চলে এসেছি 3 বারে। তাহলে আমি খুব বেশি ঠকি নাই। মানে রুগীরাও তো একটু বুদ্ধিমান হয়, মানে যতই সে ঠকার জন্যই যাচ্ছে, সেও বুঝতে পারছে যে এভাবে পাথর বেরোবে না, কিন্তু পাড়াপড়শি তো একটু চাপ দেয় যে দেখো না ওখানে তো অনেক রুগী যাচ্ছে, তো যে তারা ভালোও আছে। এবং আমার এই রুগীও যখন 3 বার যাওয়ার পরে তার বেশ কিছু পাথর বেরিয়ে গেছে, পলিথিনের মধ্যে পাথর পেয়েছে, তখন তো তার এক ধরনের উপশম হয়েছে, মানে আনন্দও হয়েছে যে যাক, বিনা অপারেশনে, বিনা ঔষধে, বিনা অল্প টাকা খরচ করে দিয়ে, মানে 3 বারে যদি 3000 হয়, মাত্র 9000। আর ও তো আরও খরচ করেছে কম, ডাব নিয়ে গেছে বাড়ির থেকে, ডাবের পয়সাও লাগে নাই। আর সেই ওষুধ মানে চিকিৎসা কবিরাজকে দিয়েছে মাত্র 1500 করে, তাহলে মাত্র 4500 টাকা তার খরচ হয়েছে। তো এই 4500 টাকা খরচ করে যদি সে পাথর মুক্ত হয়ে যায়, তাহলে তো এক ধরনের আনন্দ লাগবে।
আর উপশম হয়েছে, ব্যথা বেদনা চলে গেছে। এখন কি ওষুধ দিয়েছে, ওই ডাবের জলের মধ্যে ডাব কেটে ডাবের ভিতরে ওষুধটা দিয়ে দেয়। তো কি ওষুধ দিয়েছে তা তো ওরা বলতে পারছে না। তো হয়তো ব্যথানাশক কোনো ওষুধ থাকতে পারে, ডায়াবেটিক্স বা প্রস্রাব বেশি তৈরি হওয়ার ওষুধ থাকতে পারে, এবং ওখানে বসেই তাকে প্রস্রাব করতে হয়। এবং এই সারাদিন থাকার পরে বেশ ক্লান্তও লাগে এবং অবসন্ন লাগে, এবং রোগী ভাবে যে তার পাথর বেরিয়ে গেছে। তো এই হলো পাথরের চিকিৎসা। 2 বছর পরে যখন তার আবার ব্যথা শুরু হয়েছে, সে আলট্রাসোনোগ্রাম এবং এক্সরে করে দেখেছে যে অনেক বড় পাথর, এবং 2 বছর আগে আমার কাছে যে অবস্থায় এসেছিল তার চাইতে প্রায় 3 গুণ সাইজের হয়ে গেছে। কারণ আমার কাছে যখন 2 বছর আগে এসেছিল তার পাথরের সাইজ বা আকৃতি ছিল মাত্র 8 মিলি। তো আমি বলেছিলাম যে এত তাড়াহুড়ো নেই, তুমি আরও অপেক্ষা করো। এখন তার হয়ে গেছে প্রায় 1.5 সেন্টিমিটার 2 সেন্টিমিটারের মতন পাথর। তো এই পাথরের এখন অপারেশন লাগবে। তো দেখেন, এই রকম অপচিকিৎসা বা কি বলবেন, এটা ধরুন বিভ্রান্তি বা মানুষকে ঠকানোর অভ্যাস চিকিৎসার নামে আমাদের দেশে এখনও চলছে। হয়তো তারা গ্রামের মধ্যে করছে, কিন্তু শহরের মধ্যেও চলছে। কাজেই এই অপচিকিৎসা বা বিভ্রান্তিতে বিশ্বাস না করে সরাসরি আপনি একজন ইউরোলজিস্টের কাছে যান। ইউরোলজিস্ট আপনাকে পরীক্ষা করবে। প্রথম পরীক্ষায় আমাদের কাছে সবচেয়ে সহজ হচ্ছে সিটি স্ক্যান, যেটা ঔষধ ছাড়াও করা যায়। নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ কেইউবি রিজন বা কিডনি এলাকার একটা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান যদি আমরা করি, তাহলে পাথরের অবস্থান, আকৃতি, পাথরের ক্ষতিকর দিক ঠিক হ্যান সবই বোঝা যায়। সেই সাথে আপনি আলট্রাসোনোগ্রাম করতে পারেন, সেরাম ক্রিয়েটিনিন বা রক্তের ক্রিয়েটিনিনের মাত্রা মেপে নিতে পারেন, এবং একটা আলট্রাসোনোগ্রাম এবং সেই সাথে এক্সরে কেইউবিও করে ফেলতে পারেন। সিটি স্ক্যান করলে আপনার এক্সরে করার দরকার নেই, এত হ্যাঙ্গামেরও দরকার নেই। এটা দেখার পরে আপনার ইউরোলজিস্ট আপনাকে সাজেশন দিবে বা পরামর্শ দেবে যে আপনার পাথরের কি চিকিৎসা করতে হবে। কারণ চিকিৎসা নির্ভর করে সবসময় পাথরের সাইজ এবং তার লোকেশানের উপরে, মানে ওর আকৃতি, দৈহিক আকৃতি বা কত বড় হয়েছে পাথরটা সেটার উপরে, এবং পাথরটা কোন ঘরে অবস্থান করছে তার উপরে। কেমন সেটা দেখে না গেলে তো আন্দাজের উপরে পাথর কোথায় আছে আপনি আন্দাজে গুলি মারলে তো পাথর মরবে না, ঠিক আছে? তো কাজেই এই সিটি স্ক্যান অথবা ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম করে জেনে নিতে হবে যে পাথর কোন জায়গায় আছে, লোকেশনটা জেনে নিলেন, এবং পাথর কত বড় হয়েছে, আর একটা কিডনি কেমন আছে, আপনার দেহের অবস্থা কেমন, সব কিছু জেনে নিয়ে চিকিৎসার পদ্ধতি নির্ভর করতে হবে। তো সাধারণত ছোট পাথরগুলি যেটা 1 সেন্টিমিটারের নিচে হয় আমরা ESWL করি, প্রোভাইডেড এই পাথরটা থাকতে হবে মধ্যম তলায় অথবা উপরতলায়। উপরতলায় এবং মধ্যম তলায় যদি পাথর থাকে তাহলে ESWL বা স্টোন ক্রাশই যথেষ্ট 1 সেন্টিমিটারের নিচের পাথরগুলির জন্য। আর যদি বড় হয়ে যায় পাথর 1.5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, সে পাথর যেখানেই থাক না কেন আপনি ছিদ্র করে পাথরটাকে নিয়ে আসবেন। পাথর আরও যত বড় হোক, বিশেষ করে স্ট্যাগহর্ন স্টোন তো অনেক বড় বড় হয়, একদম পুরো কিডনি ভর্তি হয়ে যায়, সেই সব পাথরগুলির জন্যে আমরা PCNL পদ্ধতি। আর PCNL-এরও রকম ফের আছে। আমরা বলি কনভেনশনাল PCNL বা একটু মোটা ছিদ্রপথ, আবার মিনি পার্ক PCNL বা সূক্ষ্ম ছিদ্রপথ, আবার এসছে আলট্রা মিনি পার্ক, একদম অতি সূক্ষ্ম ছিদ্রপথ। যেভাবেই করেন না কেন এইভাবে পাথর নিয়ে আসা সম্ভব। এইভাবে অনেকে বলে যে স্যার কম্পিউটার দিয়ে হবে অপারেশন। আমি বলি ভাই কম্পিউটার দিয়ে অপারেশন হয় না, অপারেশনটা হলো একটা মেশিনের পদ্ধতি। সেই মেশিনটা এন্ডোস্কোপি বা এক মাথায় ক্যামেরা লাগানো থাকে, তার মধ্যে টেলিস্কোপ থাকে, মানে লেন্স থাকে, সেখানে পাথরগুলিকে আমরা বড় বড় করে দেখতে পারি। আর একটা বিভ্রান্তি প্রচার আছে, যারা পেট কেটে অপারেশন করতো একসময়, এখনও তারা হাল ছাড়ে নাই। ফলে মানুষের মধ্যে এই যে বলছিলাম না যে খালি নিয়ামত পরেই যে এই রকম বিভ্রান্তি বা শোষণ হচ্ছে, এমন না। শহরাঞ্চলেও অনেকে যারা পেট কাটে তারা প্রচার করে দেবে যে কেটে কুটে একদম সাফ সুতরো করে ধুয়ে মুছে সব নিয়ে আসবো। কখনো এই কথাগুলি বিশ্বাস করবেন না। কারণ হচ্ছে যে পেট কাটলে ব্লিডিংয়ের মধ্যে বা রক্তপাতের মধ্যে দেখাই ভালো করে যাবে না, তো সব সাফ সুতরো কেমনে হবে? পক্ষান্তরে যারা ছিদ্র করে নিয়ে আসবে তারা একটা বড় সড়ো কক্ষ দেখতে পারবে ভিতরে। তার মানে বাইরে খালি চোখে আমরা যা দেখি, লেন্স দিয়ে যখন দেখি
টেলিস্কোপ দিয়ে যখন দেখি সেটা 10 গুণ বড় দেখা যাবে। ফলে একটা সর্ষের দানার মতো পাথরও যদি থাকে সেটা আমরা 10 গুণ বড় দেখে সেটাকে চিমটা যন্ত্র দিয়ে ধরে নিয়ে আসতে পারবো। আর একটা কথা হচ্ছে, অনেকে প্রশ্ন করেন যে স্যার কি লেজার দিয়ে অপারেশন হবে? ভাই, লেজার দিয়ে অপারেশন হয় না। লেজারটা হলো পাথর ব্রেকিং ইনস্ট্রুমেন্ট, মানে পাথরটাকে ভেঙে দেওয়ার যন্ত্র। আমরা এই ভাঙা বাতাস দিয়ে ভাঙতে পারি, লেজার বা আলো দিয়ে ভাঙতে পারি। দেখেন, আলো একটা শক্তি, বাতাস একটা শক্তি। বাতাস দিয়ে ভাঙলে সেটাকে আমরা বলি নিউম্যাটিক বা বাতাস যন্ত্র। আর একটা, সেই বাতাসের সাহায্যে হাতুড়ি পিটানো হয়। হাতুড়ি পিটানো বা জ্যাক হ্যামার প্রিন্সিপাল, এটা দিয়ে পাথরগুলিকে টুকরো টুকরো করে টুকরোগুলিকে চিমটা যন্ত্র দিয়ে বের করে নিয়ে আসা হয়। আর একটা হচ্ছে লেজার বা আলোর রশ্মির সাহায্যে পাথরগুলিকে ভেঙে টুকরো টুকরো করা হয়। কাজেই লেজার দিয়ে পাথর ভাঙা যেতে পারে, বাতাসের শক্তি দিয়েও পাথর ভেঙে দেওয়া যেতে পারে। লেজার দিয়ে হলে সুবিধাটা কি? লেজার দিয়ে হলে সুবিধা হলে আমার মিনি পার্ক মেশিন আছে আমার কাছে। বিশেষ করে আমাদের এই অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড নিউরোলজি আকু সেন্টারে আমাদের কাছে মিনি পার্ক মেশিন আছে, মানে আলট্রা মিনি পার্ক বা মিনি পার্ক। অতি সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে আমরা পাথর বের করব। কারণ অতি সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে নিউম্যাটিক যন্ত্রগুলি ঢুকবে না। তাহলে আমার যদি লেজার থাকে, লেজার তো একটা সূক্ষ্ম তারের মতন ফাইবার থাকে, সেই ফাইবারটা দিয়ে আলো যাবে এবং পাথরটা টুকরো টুকরো হয়ে যাবে। তখন আমরা কোনো জায়গায় আঘাতও লাগবে না। লেজারের সুবিধা এই 2-3টা আছে। একটা হচ্ছে অতি সূক্ষ্ম যন্ত্রের ভিতর দিয়ে লেজার ফাইবার ব্যবহার করা যাবে। 2 নম্বর হচ্ছে এর দিয়ে ব্লিডিং হবে না, মানে কোথাও আঘাতও লাগবে না। আর এটা বের করার পরে, আমাদের অতি সূক্ষ্ম যন্ত্র দিয়ে পাথর বের করার পরে পিছনে টিউবও লাগিয়ে দেওয়া লাগবে না। কাজেই যদি ছোট পাথর হয় তাহলে মিনি পার্ক অথবা আলট্রা মিনি পার্ক আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।